হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। তোমরা জানো যে কিছুদিন আগেই পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ তারা একটা টেন্টেটিভ পরীক্ষা শিডিউল বের করেছে এবং তাতে দেখা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা পশ্চিমবঙ্গে হতে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডব্লিউবিসিএস 2023-এর মেন্স এক্সাম, 2024-এর প্রিলিমিনারি এক্সাম, মিসলেনিয়াস পরীক্ষা আছে এবং ক্লার্কশিপ আছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা প্রচুর পরিমাণে ছেলে মেয়ে পরীক্ষা দেয়। এই 4টা পরীক্ষা রয়েছে। এছাড়াও আরো অনেকগুলো পরীক্ষা রয়েছে যেগুলো কিন্তু পিএসসি খুব তাড়াতাড়ি নিতে চলেছে। এবং আমরা যদি পরীক্ষার সিলেবাসগুলো দেখি সব পরীক্ষারগুলোই, তাহলে সব ক্ষেত্রেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমরা আমাদের স্টুডেন্ট অবস্থাতেই হোক বা পরে যখন টিচিং দিচ্ছি তখনও আমরা দেখছি কি যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু স্টুডেন্টদের কাছে একটা ভয়ের জায়গা। একটা কারণেই এদের ভয়ের জায়গা, কারণ আমরা রেগুলার এগুলো ফলো করি না। আমরা 2 মাস 3 মাস 4 মাস ওয়েট করে যাই এবং তারপর বাল্ক একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বোঝা আমাদের উপর এসে পড়ে এবং আমরা তখন হোপলেস হয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ছেড়েই দেই। কিন্তু যাতে সেই লোডটা, সেই বার্ডেনটা আমাদের উপরে একসঙ্গে না আসে, তার জন্য কিন্তু আমরা এই নতুন যে সিরিজটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে চলছে সেটা লঞ্চ করেছি। ঠিক আছে, দেখো আজকে আমরা 27 জুন, ঠিক আছে, এই ডেটে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য সেগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করব। আশা করি এর আগে যে ভিডিওগুলো আমরা করেছি সেগুলো আপনাদের সবার কাজে লেগেছে। ঠিক আছে, তো আজকে সরাসরি আমরা চলে যাই 27 তারিখের ডেটে, অর্থাৎ 27/6/2024, 27 জুন কি কি এমন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, হুইচ স্টেট রিসেন্টলি হোস্টেড আউটলুক, এই যে এটা দেখতে পাবো, আউটলুক প্ল্যানেট সাস্টেনেবিলিটি সাবমিট অ্যান্ড অ্যাওয়ার্ডস 2024। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড যেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। হুইচ স্টেট রিসেন্টলি হোস্টেড আউটলুক প্ল্যানেট সাস্টেনেবিলিটি সাবমিট অ্যান্ড অ্যাওয়ার্ড 2024। অর্থাৎ আউটলুক একটা হচ্ছে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন একটা সাবমিট করেছে, সেটা কি উপরে, প্ল্যানেট সাস্টেনেবিলিটি, অর্থাৎ আমাদের গ্রিনার এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশে আমাদের ডেভেলপমেন্টটা হবে এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশ গ্রিন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সাস্টেনেবিলিটি, যেটা আমরা এর আগে যে লেকচারগুলো ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়েছি, সেখানে অনেকবার এই সাস্টেনেবিলিটি কথাটা এসেছে। এবং একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বারবার কিন্তু এই ওয়ার্ডটা আমাদের মধ্যে আসছে বারবার। ঠিক আছে, আমরা প্রতিদিনই হয়তো এই টার্মটা নিয়ে এবার আলোচনা করছি, সাস্টেনেবিলিটি। সাস্টেনেবল কি, তাহলে এটা যেহেতু আমি বারবার আলোচনা করেছি আর একই জিনিস বারবার বলছি না, তাহলে এই যে সাবমিটটা হলো, এই সাবমিটটা কোথায় হলো? ঠিক আছে, কোশ্চেন দিয়েছে কোথায় হলো, কোন রাজ্যে। আর একটু আমরা জেনে নেবো যে এই সাবমিটটা কারা কারা কি পুরস্কার পেল। ঠিক আছে, আমাদের প্রথমে যে আনসারটা রয়েছে গোয়া, অর্থাৎ আউটলুক প্ল্যানেট সাস্টেনেবিলিটি সাবমিট। ঠিক আছে, এটা হলো আমাদের গোয়াতে। এবার এখানে কয়েকটা জিনিস দেখার আছে যে এটা কারা করায়। ঠিক আছে, আর এটাই হচ্ছে এবছর প্রথম প্রথম দেখো, এটা ইনাগুরাল সেশন, মানে এবছর থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হলো। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট হবে, কারণ একটা নতুন পুরস্কার দেওয়া শুরু হলো এবং যেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এনভায়রনমেন্ট রিলেটেড এটা ইস্যু, তাই কিন্তু এটা আমরা পরীক্ষায় আশা করতে পারি। এটা এবছর গোয়াতে হলো। আর কারা কারা এই পুরস্কার পেল? আর ইসি লিমিটেড, আর ইসি এরা মানে ইলেকট্রিক কোম্পানি। ঠিক আছে, এরা কিন্তু দেখবে ইলেকট্রিক ভেহিকেল এইসবের উপর প্রচুর গুরুত্ব দিচ্ছে এবং একটা গ্রিনার পরিবেশ, গ্রিনার এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কিন্তু এরা বদ্ধপরিকর, এবং তারই স্বীকৃতি হিসাবে এরা কিন্তু এই পুরস্কারটা পেল। অর্থাৎ পুরস্কারটা যদি নাম বলা হয় সাস্টেনেবিলিটি চ্যাম্পিয়ন, সাস্টেনেবিলিটি চ্যাম্পিয়ন এডিটার্স চয়েস অ্যাওয়ার্ড। ঠিক আছে, পুরস্কারটা যেটা আরইসি লিমিটেড এবছর পেল সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি চ্যাম্পিয়ন এডিটার্স চয়েস অ্যাওয়ার্ড। কি জন্য পেল? এটা হচ্ছে প্ল্যানেট সাস্টেনেবিলিটি সাবমিটে অ্যাওয়ার্ড হিসাবে, এই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে সাস্টেনেবিলিটি চ্যাম্পিয়নশিপ এডিটার্স চয়েস অ্যাওয়ার্ড, আরইসি কোম্পানি পেল। আরো একটা পুরস্কার পেল, সেটা হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন, পিএফসি, এই যে পিএফসি পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড, এরাও একটা পুরস্কার পেল, সেটা কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাওয়ার্ড ইন দ্য নন ফসিল ফুয়েল ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের এনার্জি রিলেটেড যেসব কোম্পানিগুলো রয়েছে, আরইসি লিমিটেডই হোক বা পিএফসি লিমিটেডই হোক, এরা কিন্তু পরিবেশকে দূষণ না করে, পরিবেশকে যাতে একটা গ্রিনার পরিবেশ দিতে পারে তার জন্য প্রচুর তাদের কাজকর্ম করেছে। এবং তারই স্বীকৃতি হিসাবে এই বছর যেটা আমরা প্রথম দেখলাম, এবছর তৈরি করলো আউটলুক যে সংস্থা, তারা আউটলুক প্ল্যানেট সাস্টেনেবিলিটি সাবমিট, এরা কিন্তু এই সাবমিটে এই দুটো পুরস্কার পেল। তাহলে এটা কিন্তু পরীক্ষার পারপাসে একটু গুরুত্বপূর্ণ, কারণ এটা নতুন একটা অ্যাওয়ার্ড, এবছর থেকে এটা শুরু হলো এবং তার সঙ্গে সঙ্গে দুটো কোম্পানি পেলো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সাবমিটটা কিন্তু বা এই পুরস্কারটা কিন্তু টোটালি একটা
গ্রিনার এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমাজ যাতে আমরা গড়তে পারি তার জন্য কিন্তু এই পুরস্কারটা দেওয়া হলো। সুতরাং এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরের টপিকস, রিসেন্টলি হাউ মাচ গোল্ড, ঠিক আছে, এই টার্মটা ইম্পর্টেন্ট। গোল্ড ডিড আরবিআই অ্যালোকেট ফ্রম দ্য ইউকে টু দ্য ডোমেস্টিক ভল্টস, মানে আমাদের দেশে এলো ইন ফিনান্সিয়াল ইয়ার 2024, অর্থাৎ 2024-এ আরবিআই ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন থেকে কত পরিমাণ সোনা ভারতের ভল্টে আমদানি করলো। ঠিক আছে, এটা কিন্তু এটা কোশ্চেন। দেখো একটা প্রচুর হিউজ অ্যামাউন্ট রয়েছে, 100 মেট্রিক টন, 100 মেট্রিক টন গোল্ড ভারত আমদানি করেছে কোথা থেকে? ইউকে থেকে। এবার আরবিআই কি জন্য এগুলো আমদানি করে এটা জানা দরকার আছে আমাদের, যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এত গোল্ড কি হবে। এবার যদি আমরা ভালো করে একটু ইকোনমিক্স দেখি, ইকোনমিক্সের সম্পর্কে যদি আমাদের একটু আইডিয়া থাকে তাহলে জানবো যে একটা টার্ম আছে এসএলআর, SLR। ঠিক আছে, আমরা যারা ইকোনমিক্স পড়েছি তারা দেখবো, আর যারা ইকোনমিক্স পড়িনি তারা একটু বুঝে নেবো এসএলআর কি। এসএলআর হচ্ছে আমরা ব্যাংকে টাকা জমা রাখছি, ঠিক আছে, এবার ব্যাংকে যে টাকাটা আমি জমা রাখছি সেটা তো আমার নিজের টাকা। এবার কোনো কারণে যদি এমন ক্রাইসিস তৈরি হয় যে যাতে আমি আমার টাকাটা রেখেছি কিন্তু কোনো কারণে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক টাকা ফেরত দিতে পারছে না, তাহলে কি হবে? তাহলে কি আমার টাকাটা পুরোটাই জলে চলে যাবে? তাহলে আমি মানে কি করবো তখন? এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তখন কি হয়, রিজার্ভ ব্যাংক তার আগে থেকেই কিছু সাবধানতা অবলম্বন হিসাবে তারা কিছু পরিমাণে এই যে এসএলআর অর্থাৎ স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও যেটা বলা হয়, অর্থাৎ এক্ষেত্রে কিছু ক্যাশ, গোল্ড, ঠিক আছে, এবং কিছু লিকুইড আছে যেগুলো এক্সচেঞ্জেস সিকিউরিটিস হিসাবে আমরা দেখি, এইসব জিনিসগুলো কিছু কমার্শিয়াল ব্যাংকগুলো আগেই রিজার্ভ ব্যাংকে জমা দিয়ে রাখে। কি জন্য জমা দিয়ে রাখে? যাতে কোনো কারণে যদি ব্যাংক তার মেশিনারি ফেলিওর হয়ে যায় তাহলে ওই স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও অর্থাৎ যেটা আমরা লিকুইড হিসাবে ব্যাংকে কমার্শিয়াল ব্যাংকগুলো জমা রেখেছে সেটার থেকে আরবিআই তাদের টাকা ফেরত দিতে পারে কাস্টমারদের। ঠিক আছে, ওই জন্য কিন্তু এটা জমা রাখা হয়। এবারে এসএলআর এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গোল্ড, ঠিক আছে, যেটা কমার্শিয়াল ব্যাংকগুলো, মানে আমরা যে ব্যাংকগুলো দেখি কমার্শিয়াল ব্যাংক, সেই ব্যাংকগুলো কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছে এই বিপুল পরিমাণের একটা গোল্ড বা ক্যাশ টাকা বা সিকিউরিটিস এগুলো কিন্তু জমা রাখে, যেটা হচ্ছে এসএলআর। সেই জন্যই ভারত কিন্তু, ভারত মানে এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রচুর গোল্ড, 100 মেট্রিক টন গোল্ড ইউকে থেকে এনে ভারতের আমাদের যে ডোমেস্টিক ভল্ট আরবিআই আছে সেখানে জমা রেখেছে। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট যে কত পরিমাণে সোনা ভারত ভারত ইউকে থেকে নিয়ে এলো, 100 মেট্রিক টন। ঠিক আছে, এবার সেই জিনিসটাই লেখা আছে এখানে যে আরবিআই ব্যাংক নোটস আর সিকিউরড বাই এসএলআর। এসএলআর নিয়ে আমি ডিটেলস এখানে আলোচনা করলাম, ঠিক আছে, যখন এসএলআর দেখালাম। এছাড়াও আমরা দেখেছি যখন আমরা টাকা ছাপাই, রিজার্ভ ব্যাংকে যখন টাকা ছাপাই তখন তারা কিন্তু যদি ওই ধরুন 200 কোটি টাকা ছাপাবে তাহলে কিন্তু একটা বিপুল পরিমাণে আগে গোল্ডের রিজার্ভ রাখে, তারপরে টাকা ছাপানো হয়। মানে হঠাৎ করে যে টাকা ছাপিয়ে দেওয়া হলো সেই ব্যাপারটা কিন্তু নয়, একটা গোল্ডের আগে রিজার্ভ করতে হয় তারপরে টাকা ছাপানো যায়। ঠিক আছে, সুতরাং ভারতের ইকোনমিতে গোল্ডের কিন্তু গুরুত্ব আছে। ভারতের টাকা ছাপা হোক অথবা ব্যাংকগুলো তাদের গ্যারেন্টি হিসাবে কিছু পরিমাণ গোল্ড রিজার্ভ ব্যাংকে জমা থাকে, যাতে যারা আমরা সাধারণ মানুষ টাকা জমা রাখছি তাদের টাকার যাতে কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, এই জন্য কিন্তু গোল্ডের ইকোনমিতে খুবই গুরুত্ব রয়েছে। তাছাড়া অবশ্যই এটা একটা ডোমেস্টিক ব্যাপার রয়েছে, আমরা যারা বাড়িতে দেখি যে বাড়িতে প্রচুর পরিমাণে মানুষ গয়না করে, জিনিসপত্র করে যেটা গোল্ডের, সেটার জন্য কিন্তু এই গোল্ডটা কাজে লাগে। তাহলে এক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখলাম, যে ভারত কোন দেশ থেকে গোল্ড আমদানি করেছে, ইউকে থেকে কত গোল্ড আমদানি করেছে, 100 মেট্রিক টন, কি জন্য আমদানি করেছে, সেটা হচ্ছে এসএলআর মেনটেন, এবং তার সঙ্গে সঙ্গে ডোমেস্টিক যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো। ঠিক আছে, এর পরের টপিকসে আমরা আসি। দেখো, গভর্নমেন্ট অ্যাপয়েন্টস গিরিজা সুব্রমণিয়ান, নামটা ইম্পর্টেন্ট, গিরিজা সুব্রমণিয়ান অ্যাজ সিএমডি অফ নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি আমরা জানি যারা ইন্স্যুরেন্স করায়। ঠিক আছে, এই নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি সিএমডি অর্থাৎ চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর এ হলো গিরিজা সুব্রমণিয়ান। এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটা খুবই লার্জেস্ট কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি ভারতের। ঠিক আছে, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি, এই কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর হলেন একজন মহিলা, গিরিজা সুব্রমণিয়ান। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার পারপাসে অ্যাপয়েন্টমেন্ট হিসাবে প্রচুর গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দেখো আনসার দিয়ে দেওয়া হয়েছে গিরিজা সুব্রমণিয়ান, যিনি চেয়ারম্যান হলেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হলেন নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সের। ঠিক আছে, আর নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কি আমি একটু আগে বললাম, দ্য লার্জেস্ট জেনারেল ইন্স্যুরার ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে ভারতের এটা বৃহত্তম। হি উইল হোল্ড দিস পজিশন ফ্রম জুন 19 জুন থেকে উনি তার পজিশনে বসে গেছেন, আসীন হয়েছেন,
এবং যতদিন না তিনি রিটায়ার্ড হচ্ছেন ততদিন পর্যন্ত এই পোস্টে থাকার তার কথা আছে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট উল্লেখযোগ্য পেলাম যে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স এটা হচ্ছে ভারতের লার্জেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, এর চেয়ারম্যান কে হিসাবে নিযুক্ত হলেন গিরিজা সুব্রমণিয়ান। ঠিক আছে, এই দুটো পয়েন্ট কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা আমরা অ্যাপয়েন্টমেন্ট হিসাবে দেখলাম, এবং অ্যাপয়েন্টমেন্ট পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট টপিক, মহারাষ্ট্র গভর্নর আনভেলস মেরিটাইম হিস্ট্রি বুক। মহারাষ্ট্রের গভর্নর একটা বই, ঠিক আছে, একটা হিস্ট্রি বই, মানে হিস্ট্রি নয়, হিস্টোরিক বই এটা হবে, ঐতিহাসিক বই, যেটা কি গেটওয়েজ টু দ্য সি। গেটওয়েজ টু দ্য সি এই বইটা আনভেল করলেন, উন্মোচন করলেন। ঠিক আছে, এই বইটা দেখো খুবই ইম্পর্টেন্ট বই। বইটার পুরো নাম হচ্ছে গেটওয়েজ টু দ্য সি, হিস্টোরিক পোর্টস অ্যান্ড ডকস অফ মুম্বাই রিজন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল বইটার নাম। বইটার নাম কি? গেটওয়েজ টু দ্য সি, হিস্টোরিক পোর্টস অ্যান্ড ডকস অফ মুম্বাই রিজন। এই যে বইটা, এটা আমাদের মহারাষ্ট্রের গভর্নরের নামটাও কিন্তু ইম্পর্টেন্ট, শ্রী রমেশ বাইস। ঠিক আছে, অনারেবল গভর্নর অফ মহারাষ্ট্র, উনি এই বইটা উন্মোচন করলেন। বইটাতে কি নিয়ে দেওয়া আছে? বইটা আমরা জানি যে সবাই, মুম্বাই হচ্ছে একটা বাণিজ্য নগরী। এখানে যে দুটো পোর্ট রয়েছে, মুম্বাই পোর্ট এবং তার সঙ্গে সঙ্গে জওহরলাল নেহেরু পোর্ট, যেটাকে আমরা নবসেবা নামে জানি। এই দুটো পোর্টের পাশাপাশি আরও একটা নতুন পোর্ট কিন্তু আমরা কয়েকদিন আগের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সম্ভবত 23 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই ডেটে আমরা আলোচনা করেছিলাম যে মুম্বাইয়ে আরও দুটো পোর্ট তো আগে থেকেই আছে, মুম্বাই পোর্ট এবং তার সঙ্গে সঙ্গে জওহরলাল নেহেরু পোর্ট। এগুলো বাদ দিয়েও কিন্তু আরও একটা নতুন পোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, যেটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, দেখো এত কিছু পোর্টের জন্য কিন্তু মুম্বাইয়ের ইকোনমি কিন্তু প্রচুর চাঙ্গা, এবং এই জন্য মুম্বাইকে আমরা দেখেছি যে ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়। ঠিক আছে, সুতরাং এই যে এই সি রুট দিয়ে ভারতে ঢোকা, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ইয়ে থেকে, সেই হিসাবে কিন্তু মুম্বাইয়ের প্রচুর গুরুত্ব রয়েছে, এবং সেই পারপাসই বইটা লেখা, যে গেটওয়েজ টু দ্য সি। ঠিক আছে, এই বইটা মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী রমেশ বাইস উন্মোচন করলেন কিছুদিন আগেই। এটা কিন্তু পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট, বইটার নাম এবং এই বইটা কি নিয়ে আছে। নেক্সট টপিকস, এমপি গভর্নমেন্ট অ্যাপ্রুভস দ্য এস্টাবলিশমেন্ট অফ 1 PM কলেজ। 1 PM কলেজ অফ এক্সেলেন্স ইন অল ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট। অর্থাৎ মধ্যপ্রদেশের সমস্ত জেলাতে একটা করে পিএম কলেজ অফ এক্সেলেন্স তৈরি করা হবে। এটা মধ্যপ্রদেশ গভর্নমেন্ট শুরু করেছে। পরীক্ষাতে এরকম কোশ্চেন দিতে পারে যে 1 PM কলেজ অফ এক্সেলেন্স উইল বি এস্টাবলিশড ইন ইচ ডিস্ট্রিক্ট অফ হুইচ স্টেট। সেক্ষেত্রে আমার আনসার হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ। দেখো, মধ্যপ্রদেশ চিফ মিনিস্টার মোহন যাদব ঘোষণা করেছেন যে একটা ভারতীয় জ্ঞান পরম্পরা এরকম একটা সেন্টার তৈরি করা হবে প্রতিটা পিএম কলেজে, যেটা প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে হবে। ঠিক আছে, আর 1 জুলাই থেকে প্রতিটা এই যে সেন্টার অফ এক্সেলেন্স পিএম কলেজের অধীনে এগুলো কিন্তু কাজ করা শুরু করবে। তাহলে এক্ষেত্রে আমরা দুটো জিনিস বা দুটো কোশ্চেন আলোচনা করতে পারি। একটা হচ্ছে পিএম কলেজ অফ এক্সেলেন্স এটা কোন রাজ্যে শুরু হতে চলেছে, সেক্ষেত্রে আনসার হবে আমাদের মধ্যপ্রদেশ। আর হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে, জুলাইয়ের 1 তারিখ থেকে। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান আর্চার্স ট্রিয়াম্ফ অ্যাট আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024। ভারতের তীরন্দাজি যে প্রতিযোগিতা হয়, তীরন্দাজরা, তারা কিন্তু আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024, ঠিক আছে, এটা দারুণ পারফরমেন্স দিয়েছে। আমরা যদি এবছরের আর্চারি ওয়ার্ল্ড কাপ দেখি 2024-এ, তাহলে কিন্তু দেখবো যে ভারতের যে আর্চারি টিম, সেখানে দারুণ পারফরমেন্স দিয়েছে। এই দেখো, এখানে লাস্টে লেখাই আছে যে 4টা তারা মেডেল পেয়েছে, 4 মেডাল। ঠিক আছে, একটা গোল্ড, একটা সিলভার এবং 2টো ব্রোঞ্জ। ঠিক আছে, এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ভারতের জন্য এবং আর্চারির ক্ষেত্রে, কারণ আর্চারি একটা মোস্ট ইগনোর্ড স্পোর্টস আমাদের ইন্ডিয়াতে। যেক্ষেত্রে আমরা দেখি যে ক্রিকেট নিয়ে আমাদের এত মাতামাতি হয়, সেক্ষেত্রে কিন্তু আর্চারিতেও যে এরকম একটা ভালো রেজাল্ট করেছে আর্চারি ওয়ার্ল্ড কাপে, এটা কিন্তু পরীক্ষার পারপাসে বা আমাদের আর্চারিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এসেছে। এবছর আর্চারি ওয়ার্ল্ড কাপ যেটা 2024, সেটা কোথায় হলো? ঠিক আছে, এটাও কিন্তু আমাদের জানতে হবে যে আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 এটা কোন দেশে হলো। এটা হলো আন্টার্লো টার্কিতে, তুর্কি যেটা আমরা বলি, বা টার্কি, সে টার্কিতে আন্টার্লোতে এই প্রতিযোগিতাটা হলো আর্চারি ওয়ার্ল্ড কাপ। এবং সেক্ষেত্রে ভারতের যে টিম, তারা 4টা মেডেল সিকিউর করেছে, একটা হচ্ছে গোল্ড, একটা সিলভার আর 2টো হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, এটা একটা খুবই দারুণ পারফরমেন্স ভারতের ক্ষেত্রে। এরকম পারফরমেন্স এর আগে কিন্তু ভারত আর্চারিতে দেখাতে পারেনি। ঠিক আছে, এটা একটা ভারতের ক্ষেত্রে নতুন অ্যাচিভমেন্ট।
এক্ষেত্রে আমরা দু তিনটে টপিকস বা দু তিনটে পয়েন্ট ভালো করে মনে রাখতে পারি। একটা হচ্ছে আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় হলো, এটা হলো আন্টাল্য, টার্কি, তুর্কিতে হলো। আর ভারত কটা এখানে মেডেল পেলো, 4টা মেডেল পেয়েছে, তার মধ্যে একটা গোল্ড, একটা সিলভার এবং দুটো ব্রোঞ্জ। এই ছিল আজকের 6 নম্বর টপিক। নেক্সট টপিক 8 নম্বর কোশ্চেন। ডক্টর জিতেন্দ্র সিং, ঠিক আছে, একটা প্রোগ্রাম লঞ্চ করলো। প্রোগ্রামটার নাম কি? 1 উইক 1 থিম। এটা পরীক্ষাতে দেয় যে এই যে প্রোগ্রামটা, এটা কোন ডিপার্টমেন্টের প্রোগ্রাম। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওদের একটা নতুন প্রোগ্রাম 1 উইক 1 থিম। অর্থাৎ ওরা সায়েন্সের যে ফিল্ডগুলো রয়েছে, সায়েন্সে তারা দাবি করছে যে বিভিন্ন রকমের অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি। ঠিক আছে, এবার সেই অ্যাচিভমেন্টগুলো মানুষের সামনে এক্সিবিশন বা শোকেস করার জন্য তারা এক সপ্তাহে একটা করে থিম, ঠিক আছে, এই প্রোগ্রামটা শুরু করেছে। আর কে শুরু করলো? ডক্টর জিতেন্দ্র সিং, যিনি আমাদের মন্ত্রী আছেন। ঠিক আছে, প্রোগ্রামটার নাম কি? 1 উইক 1 থিম। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে এই থিমটা কোন ডিপার্টমেন্টের। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এটা কি জন্য করা হলো? টু শোকেস দ্য রিসেন্ট সাকসেস স্টোরিজ অফ ইন্ডিয়া ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স টেকনোলজিতে ভারতের রিসেন্ট কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেই জিনিসগুলোকে তুলে ধরার জন্য এই যে নতুন প্রোগ্রাম 1 উইক 1 থিম, এটা কিন্তু শুরু করা হলো। এক্ষেত্রে থেকে আমরা দুটো কোশ্চেন আশা করতে পারি যে 1 উইক 1 থিম এই প্রোগ্রামটা কাদের, কোন ডিপার্টমেন্টের? মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রোগ্রামটা কে শুরু করলো? মিনিস্টার জিতেন্দ্র সিং। আর কি জন্য করলো? এটা হচ্ছে টু শোকেস দ্য রিসেন্ট সাকসেস অফ ইন্ডিয়ান ডিফারেন্ট স্ট্রিমস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, তাহলে এই কয়েকটা পয়েন্ট কিন্তু পরীক্ষার পারপাসে গুরুত্বপূর্ণ। পরের টপিকস, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য লিডার অফ দ্য হাউস অফ ইন রাজ্যসভা। তাহলে রাজ্যসভায় লিডার হিসেবে কে মনোনীত হলেন? ঠিক আছে, দেখো আমরা দেখি যে কদিন আগেই লোকসভা ভোট হলো। সেই লোকসভা ভোটে যারা জিতলো তারা হচ্ছে এমপি। সেই এমপিরা লোকসভায় গিয়ে ওদের একজন দলনেতা ঠিক করে। ঠিক আছে, যে সর্ববৃহৎ পার্টি, যাদের মেজরিটি আছে, তাদের থেকে একজন নেতা হয়, যিনি হচ্ছেন জেনারেলি প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তাহলে লোকসভার লিডার হচ্ছেন প্রাইম মিনিস্টার। তারপরে মন্ত্রীরা তৈরি হয় এবং অপোজিশন লিডার উনিও তৈরি হন। ঠিক একইভাবে রাজ্যসভাতে ডাইরেক্ট ইলেকশন হয় না, ওখান থেকে একজনকে আমরা লিডার বেছে নিই। তো এবারের জন্য লিডার অফ দ্য হাউস অফ রাজ্যসভা কাকে নিয়োগ করা হলো? এটা হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডা। জেপি নাড্ডাকে রাজ্যসভার জন্য লিডার, ঠিক আছে, লিডার অফ দ্য হাউস মনোনীত করা হয়েছে। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন পীযূষ গোয়েল, উনিও মন্ত্রী ছিলেন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখলাম যে আমাদের প্রাইম মিনিস্টার বাই ডিফল্ট উনি কিন্তু লোকসভার লিডার অফ দ্য হাউস অফ লোকসভা। আর রাজ্যসভার ক্ষেত্রে এবছর হলেন জেপি নাড্ডা, মানে এই টার্মের জন্য। এর পরের টপিক দেখি। এর পরেরটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, 10 নম্বর টপিক। শ্রীনগর হ্যাজ বিকাম দ্য ফোর্থ ইন্ডিয়ান সিটি। ফোর্থ ইন্ডিয়ান সিটি, তার মানে এর আগে আমরা তিনটে আরো সিটি পাবো। আর এটা হচ্ছে, নামটা বলা হচ্ছে শ্রীনগর। কি জন্য বিখ্যাত হলো? যে এটা নতুন করে রিকগনাইজ পেলো কি হিসাবে? ওয়ার্ল্ড ক্রাফট সিটি। খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ক্রাফট সিটি বাই দ্য ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল। ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল শ্রীনগরকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসাবে মানে মনোনয়ন দিল। এটা হচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রে 4 নম্বর সিটি। ঠিক আছে, এর আগে তিনটে সিটি এরকম ওয়ার্ল্ড ক্রাফট সিটির তকমা পেয়েছে। সেই তিনটে সিটি কে কে? জয়পুর আছে তার মধ্যে, যে আগে ওয়ার্ল্ড ক্রাফট সিটির সম্মান পেয়েছে। মল্লারপুরম আছে, মল্লাপুরম আমরা সবাই জানি যে খুবই বিখ্যাত। এও কিন্তু একইভাবে ওয়ার্ল্ড ক্রাফট সিটির সম্মান আগে পেয়েছে। আর পেয়েছে মাইসোর। এই তিনটে পেয়েছিল। তাহলে আমরা জয়পুর পেলাম, মল্লাপুরম পেলাম, আর হচ্ছে মাইসোর পেলাম, যারা অলরেডি আগে ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসেবে পরিগণিত হয়েছে। এরপরে নতুন করে এবছর কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম, যেটা কদিন আগে, যে শ্রীনগরও কিন্তু সেই বিশেষ সম্মান পেল, যাকে আমরা বলবো ওয়ার্ল্ড ক্রাফট সিটি। এবার শ্রীনগর কি জন্য পেল? শ্রীনগর এই যে এই কয়েকটা জিনিসের জন্য: পিপিআর মেজ, হ্যান্ড নটেড কার্পেট, পশমিনা শাল, কানি অ্যান্ড সজিনি ওয়ার্ক। এইসব কাজগুলো, এগুলো যদি আমরা গুগলে দেখি তাহলে দেখবো খুব সুন্দর সুন্দর ওরা কিন্তু কাজ করে। ঠিক আছে, তার মধ্যে কাশ্মীরের পশমিনা শাল কিন্তু কাশ্মীরের খুব বিখ্যাত, কার্পেট কাশ্মীরের খুব বিখ্যাত। পেপিয়ার ম্যাচে যে ছবি দেখে দেবো খুব সুন্দর হাতের কাজ করা থাকে। এটা হচ্ছে একটা ব্রোঞ্জের জিনিস, পিতল এসব দিয়ে তৈরি করা হয়, একটা ছাঁচে ফেলে জিনিসটাকে তৈরি করা হয়। তাহলে এই এত সুন্দর ক্রাফট, এত সুন্দর তাদের মধ্যে যে আর কি ক্রাফটগুলো রয়েছে, সেই ক্রাফটগুলোকে সম্মান জানাতেই কিন্তু এবছর শ্রীনগরকেও ভারতের চতুর্থ সিটি হিসাবে ওয়ার্ল্ড ক্রাফট সিটির অন্তর্ভুক্ত
করা হলো। এটা কিন্তু একটা শ্রীনগরের ক্ষেত্রে খুবই গৌরবের দিন। শুধু এটাই নয়, শ্রীনগর কিন্তু এর আগেও আমাদের দেখি যদি এটা যে ইউনেস্কোর দ্বারা ক্রিয়েটিভ সিটি অফ ক্রাফটস ইন ক্রাফট, ক্রিয়েটিভ সিটি অফ ফর ক্রাফটস, ক্রাফটের জন্যই দেখো আমরা যদি দেখি যে এই তিনটা রাজ্য ছিল, সিটি ছিল, এর আগেও কিন্তু আমাদের শ্রীনগর, এবছর আমাদের ওয়ার্ল্ড ক্রাফট সিটি হলেও এর আগে কিন্তু 2021 সালে ক্রিয়েটিভ সিটি ফর ক্রাফটস হিসাবে শ্রীনগর পরিগণিত ছিলই। সুতরাং এই পরীক্ষাটাই মানে আমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু শ্রীনগরকে নিয়ে এই কোশ্চেনটা আমরা আশা করতেই পারি যে ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসাবে বর্তমানে কোন সিটি যুক্ত হলো, সেক্ষেত্রে আনসার হবে শ্রীনগর। তো এই ছিল আমাদের টোটাল আজকে 10টা টপিক, যেগুলো 27 তারিখের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের মনে হয়েছে, যেগুলো আমরা রেখেছি। ঠিক আছে, আশা করি তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো লাগছে, এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাবে, আর যদি সাজেশন থাকে সেটাও তোমরা জানাতে পারো। থ্যাংক ইউ।